কখন থেকে তেলটা নিয়ে বসে আছি আমার চুলে একটু মাখার জন্য। সেই কোন সকালে মাকে বলেছিলাম আমার চুলে একটু তেল লাগিয়ে দিও তো, কিন্তু মা তো আমার কোনো কথাই শুনলো না। সারাক্ষণ তার শুধু কাজ আর কাজ। এত কাজ করে কি করবে? এই যে আমিও তো একজন মেয়ে আছি, আমার তো এত কাজ নেই। সারাদিন শুধু রূপচর্চা করি, এতেই তো আমার হয়ে যায়। খেতে পারলে খেতে পারবো, আর না খেতে পারলে নেই। কিন্তু মা যে কাজটা করতে থাকে সেটাতে তো গভীরভাবে মগ্ন হয়ে পড়ে। এটাই আমি সহ্য করতে পারি না। মা, ও মা, এখনো কি তোমার কাজ হয়নি? এদিকে এসো তাড়াতাড়ি। সেই কখন বলেছিলাম যে চুলে একটু তেল লাগিয়ে দাও। তাড়াতাড়ি এসো বলছি, তোমার কাজটা বেশি নয় আমার থেকে। না রান্না করলে খাবি কি বল? চুপ করে বসে থাক, আমি এক্ষুনি আসছি। সেই তো বসেই রয়েছি, আর নতুন করে বলতে হবে না আমায় কিছু। আমার এত সুন্দর রেশমি চুল, এই চুলগুলো দেখেই তোমাদের সহ্য হয় না। মানুষের মেয়েদের যদি এরকম চুল থাকতো তাহলে তো রাজরানী করে রাখতো। বেশি পেয়ে গেছো তো, তাই আর মূল্য দাও না। আচ্ছা রে বেলা, তোর কি হয়েছে বল তো? আমি তো বলেছি তোর বাবা কিছুক্ষণ পর খেতে আসবে। আমায় তো রান্নাটা করে তারপর তোর চুলে তেলটা লাগিয়ে দিতে হবে নাকি? এভাবে যদি কাজ ফেলে রেখে তোর চুলের পেছনে সময়টা নষ্ট করি তাহলে ঘর সংসার দেখবে কে? তুই তো কোনো কাজই করিস না, সারাদিন শুধু চুলের উপর জুলুম করিস। একটু ভদ্রভাবে কথা বলো মা। এটা চুলের উপর জুলুম নয়, এটা হচ্ছে চুলের রূপচর্চা। এতদিন যদি চুলের যত্ন না করতাম তাহলে তোমার চুলগুলোর মতো পাতলা পাতলা চুল থাকতো আমার। আচ্ছা শোনো মা, আমি এত ফালতু কথা বলতে পারবো না। তুমি আমার চুলে একটু তেল লাগিয়ে দিতে পারবে কি? যদি পারো তাহলে বলো, আর না হলে আমি কোনো একটা ব্যবস্থা করে নেব। আচ্ছা বেলা, তুই একটা কথা বলতো, তুই সব সময় এরকম ছোট মানুষের মতো জেদ ধরিস কেন বলতো? দুদিন পর স্বামীর বাড়িতে যাবি, এখনো যদি তোর বয়সের ভারটা না রাখিস তাহলে তোর শ্বশুর বাড়ির মানুষ কি বলবে বলতো? এখন আমি পারবো না রে, পারবো না। শোনো মা, একদম শ্বশুরবাড়ি করবে না। যেদিন আমার জন্য একটা কোটিপটি জামা এনে দিতে পারবে সেদিন আমার সাথে কথা বলো। এর আগে আমাকে বিয়ের কথা কোনো দিনই বলবে না। আমার এই রূপ বিধাতা দান করেছি কি ওইরকম দিনমজুর চাষাবাসার কাছে বিয়ে করতে? আমি তো ওইরকম কোটিপতিই আশা করি সব সময়। হায় রে, তুই তো তোর সৌন্দর্যের সাথে নিজের মাথাটাও নষ্ট করে ফেলেছিস। কি লোভী মানুষের মতো কথা বলিস। তোর বাবার কাজটা আগে দেখ, তারপর কোটিপতি জামাই চাস। তুই কি বলে যাচ্ছিস যে তোর বাবা একজন কোমরের মেয়ের বিয়ে হবে কোটিপতির সাথে? এটা কেমন হাস্যকর শোনা যায় না? যা যা, এখন একটু হাতে হাতে কাজ করে দে আমায়, তারপর যত কথা বলার আছে বলিস। শেখ শেখ, কাজগুলো শেখ। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এরকম কাজ থেকে ফিরে এসে গা হাত পা ছড়িয়ে দিলে যে, শরীরটা খারাপ লাগছে নাকি তোমার? আমাকে বলো তো একটু। আরে না না গিন্নি, আমার শরীর তো ঠিকই আছে। আজকে জানো, একটা মাটির হাঁড়ি পাতিলও বিক্রি হলো না। খুব খারাপ লাগছে গো গিন্নি। সংসারটা যে কিভাবে চলবে কিছুই বুঝতে পারছি না। এভাবে যদি দিন দিন বিক্রি না হয় হাঁড়ি পাতিল, তাহলে তো আমার কোমরের ব্যবসা লাটে উঠবে। জানি না গো, জানি না ভবিষ্যতে যে কি হবে। মেয়েটাকে যদি বিয়ে দিতে পারতাম তাহলে একটা কথা ছিল, দুজন বুড়ো বুড়ি পড়ে থাকতাম খেয়ে না খেয়ে। এ রে, বিয়ের কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল। তোমায় তো একটা কথা বলতে ভুলেই গেছি।
কি এমন কথা যে কথাটা বলতে ভুলে গেলে, বলো তো একটু। আর বলো না গিন্নি, আজকে কানু ঘটকের সাথে দেখা হয়েছিল আমার মেয়ের জন্য। সে নাকি একটা খুব ভালো সম্বন্ধ পেয়েছে। ছেলেরা খুব উচ্চ বংশ পরিবারের, একদম কোটিপতি যাকে বলা যায়। এখন সমস্যা হচ্ছে যে ছেলের মাথায় চুল নেই। আরে কি বলো তুমি? ছেলের মাথায় চুল নেই, সেটাতে সমস্যা কি? ছেলেটা যদি ভালো পরিবারের হয়, আমার মেয়েটাকে সুখী রাখে, তাহলেই তো হবে। চুল দিয়ে কি হবে বলো তো? আর সব মানুষ কি সব দিকে সমান থাকে? নিখুঁত মানুষ তো এই পৃথিবীতে নেই গো। এই পুরো পৃথিবীর মানুষের কোনো না কোনো দিক দিয়ে একটা না একটা খুঁত আছেই। হ্যাঁ গিন্নি, এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। কিন্তু আমার ভয় তো আমাদের মেয়েটাকে নিয়ে। সে কি এই বিয়েটা করতে রাজি হবে? কারণ তুমি জানোই তো গিন্নি, আমাদের মেয়েটা একটু অন্যরকম, একটু রাগী, জেদি, চঞ্চল স্বভাবের। চলো একটা কাজ করি, আমাদের মেয়েকে গিয়ে সবকিছু খুলে বলি। তাই চলো গিয়ে দেখি, তাকে বলে ভালো মতো। যদি রাজি হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয়। মা, বাবা, কি এমন সংবাদ পেয়েছো যে তোমরা দুজন মিলে আমাকে ডাকছো? তাড়াতাড়ি বলো, কি বলবে। আমি আমার চুলে তেল লাগাচ্ছি। আসলে তেল দেওয়ার মতো তো কেউ নেই এই ঘরে, তাই আমার কাজ আমাকেই করতে হয়। আমার এত লম্বা চুলের যত্ন যদি না নিই, তাহলে আমার কোটিপতি স্বামী হবে কি করে? কি গো বেলার বাবা, তুমি চুপ করে আছো কেন? তুমি এই কথাটা শুরু করো না। আমার তো ভয় করে তোমার মেয়েকে। চুপ করে থেকো না গো বেলার বাবা, বলে ফেলোই না। আসলে হয়েছে কি মা, তোর জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছি রে। ছেলেরা খুব ভালো পরিবারের, একেবারে বলতে গেলে কোটিপতি। তা তোকে আমরা বিয়ে দিতে চাই মা। তুই কি রাজি আছিস এ বিয়েতে? তাদেরকে দেনা পাওনা কিছুই দিতে হবে না। তোর পা থেকে মাথা অবধি শুধু সোনার গয়না দিয়ে মুড়িয়ে দিবে। সবাই রাজি আছে, শুধু তুই যদি রাজি থাকিস তাহলে আগামীকালকে তোকে দেখতে আসবে। সেটা তো বুঝলামই, কিন্তু ছেলে সম্পর্কে তো কিছু বললে না। তা ছেলে দেখতে কেমন? গায়ের রং কেমন? উচ্চতা কতটুকু? মাথায় চুলের পরিমাণ কেমন? এইসব আগে বলো। সব ছেলেদেরই তো মোটামুটি টাকা আছে, কিন্তু সুন্দর ছেলে কোথায় পাবো? হয়েছে কি মা, ছেলে খুবই সুন্দর, আর ছেলে উচ্চতায়ও অনেক। তবে একটা সমস্যা আছে, ছেলের মাথায় নাকি চুল কম, বা একেবারে নেই বললেই চলে। আচ্ছা মা, একটা কথা বল আমাকে, চুল দিয়ে কি হবে বল তো? মানুষের মন মানসিকতাটাই বড়। এই সংসারে টানাপোড়েন সম্পর্কে তুই তো জানিসই মা। সংসারটা চালাতে তোর বাবা কত হিমশিম খায়। তুই রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা, আমাদের অনুরোধ রইল। শোনো মা, তোমাদের সংসারে কেমন টানাপোড়েন সেটা তো আমার দেখার বিষয় না। তবে ছেলে পক্ষকে কাল আসতে বলো। যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আর যদি পছন্দ হয় তাহলে ঠিক আছে। যাই করিস না কেন মা, তোর বাবার সম্মানের কথাটা একটু চিন্তা করেই করিস। তুই তো জানিসই মা, তোর বাবা আর আমি দিনের পর দিন না খেয়ে থেকেছি, কিন্তু কারো কাছে কোনোদিন হাত পাতিনি। এই গ্রামে আমাদের একটা সম্মান আছে মা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত কিছু বলতে হবে না, আমি জানি সব। এখন আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও তো। খালি পেটে এত কথা বলতে আমি পারবো না তোমাদের সাথে। বাবা বাবা, আপনাদের মেয়েকে তো আমার খুবই পছন্দ হয়েছে।
এরকম লম্বা চুলের মেয়ে আমি কোনো দিন দেখিনি। কত সুন্দর আপনার মেয়ে, কত সুন্দর করে গড়ে তুলেছেন। এরকম একটা মেয়ে তো আমার ছেলের জন্য সারা জীবন কল্পনা করেছি। শুনুন দাদা, আপনাকে কিন্তু এখন থেকেই আমি বেয়ান মশাই বলে ডাকবো। আর শুনুন, বৌমার যাবতীয় যা যা খরচ দরকার এখন থেকে আমরা সবকিছু চালাবো। বিয়ের পর যা যা লাগে সব নির্দ্বিধায় চাইবে আমাদের কাছে। আমাদের মেয়েকে আপনাদের খুব পছন্দ হয়েছে শুনে আমার খুব খুশি লাগছে। আসলে আপনাদের মন মানসিকতা কত ভালো যে নিজের বৌমাকে নিজের মেয়ের মতো দেখতে চান। এরকম ভালো শাশুড়ি এই যুগে পাওয়া দুষ্কর। ঠিক আছে বেয়ান মশাই, আর আমাকে বলতে হবে না। আমি এখন আমার বৌমা মানে মেয়ের সাথে কথা বলবো একটু। মা, তোমার কি আমার ছেলেকে দেখে পছন্দ হয়েছে? হয়ে থাকলে আমায় বলো মা, নির্দ্বিধায় তুমি বলতে পারো। আমি তো শুধু আপনাদের কথাগুলো এতক্ষণ শুনছিলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের দুটো পয়সা আছে বলে আমার সাথে পাঙ্গা নিচ্ছেন? আপনাদের ওই হুতুম প্যাঁচার মতো ছেলেকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন? আপনাদের টাকা থাকা সত্ত্বেও আপনাদের সাথে আমার কোনো দিনও মিল পড়বে না। কারণ কি জানেন? কারণ আমি দেখতে অনেক সুন্দরী, আর আমার চুল অনেক লম্বা। আর আপনার ছেলের দিকে তাকিয়ে দেখুন, দেখুন না, দেখে মনে হচ্ছে যেন নেড়ে একটা বাদর। হা 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 হা, কি বিচ্ছিরি দেখতে আপনার ছেলে। আপনি ভাবলেন কি করে এরকম একটা ছেলেকে আমি বিয়ে করব? শুনুন, আমার মতো রূপবতী আর রেশমি চুলের মেয়েকে আপনার ছেলে কোনো দিনই পাবে না। আপনারা বরং একটা কাজ করতে পারেন। আপনাদের তো অনেক টাকার গরম, তাই তো? কোনো অনাথ ফকির মেয়েকে বিয়ে করে আনলে তো হয়, তাহলেই তো লেটা চুকে যায়। একেবারে জাতে জাতে মিল। শুনুন, আপনারা আপনাদেরকে চূড়ান্ত অপমান করার আগেই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। আর একটা কথা শুনে রাখুন, আমি বিষ খেয়ে মরে যাব, তবুও আপনাদের সংসারের বউ হব না, হব না, হব না। ছি 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 দাদা, আপনার মেয়ের সৌন্দর্য দেখে ভেবেছিলাম তার মনটাও বুঝি সুন্দর হবে। কিন্তু দাদা, আপনারা তো ব্যর্থ এরকম একটা বেয়াদব মেয়েকে জন্ম দিয়ে। মানুষকে তো মানুষ বলে সে গণ্য করে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। এরকম মেয়েকে বৌমা হিসেবে যদি আমার বাড়িতে নিয়ে যায় তাহলে তো একে একে সবাই মারা পড়বে। দরকার নেই আমাদের। শুনুন দাদা, আপনাদের মেয়ের অপমান আমরা কোনো দিনও ভুলবো না। মানুষকে তো মানুষ এভাবে অপমান করে না, যেভাবে আপনার মেয়ে আমাদেরকে করেছে। আমরা এখন আসি দাদা, আমাদেরকে আটকানোর চেষ্টাও করতে যাবেন না। আমি তোর মতো মেয়ের বাবা? এটা বলতেও আমার লজ্জা করছে। এই মানুষগুলোর সামনে আমার সম্মানটা নিয়ে ছিনিমিনি খেলতে তোর একটুও বাতলো না? তোর কিসের এত অহংকার? হ্যাঁ, কিসের এত অহংকার? এরকম একটা পরিবারের বউ হিসেবে যদি তুই যেতে পারতিস তাহলে তো তোর কপালটা খুলে যেত, সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারতিস। শোনো বাবা, বিয়ে করে কিন্তু তুমি সংসার করবে না, সংসার তো আমি করব। তাই আমার যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করব। আমি চাই সে আমার মতোই সুন্দর থাকবে। টাকা পয়সা তো পাই সবারই আছে, কিন্তু সৌন্দর্য কয়জনের আছে বলো? তোমাদের সাথে থাকতে থাকতে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। শোনো বাবা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার যে দিক দিয়ে মন চায় আমি সেই দিক দিয়ে চলে যাব। আমাকে খোঁজার চেষ্টাও করবে না। আজকে যাই হয়ে যাক না কেন, বাড়িতে আমি আর ফিরবো না। বাড়িতে কি কোনো শান্তি আছে? সারাক্ষণ শুধু আমার পেছনে সবাই লেগে থাকে। কেন? হ্যাঁ কেন? আমি সুন্দরী বলে
আমাকে কেন সবাই দেখতে পারে না? সবাই কেন আমায় হিংসা করে? আমি যেদিন একটা কোটিপতি সুন্দর ছেলের কাছে বিয়ে করতে পারবো, সেদিনই আমি সবাইকে দেখিয়ে দিব এই বেলা কি করতে পারে আর কি করতে পারে না। আর ততদিন পর্যন্ত শুধু আমায় অপেক্ষা করতে হবে, তারপর যা করার ঠান্ডা মাথায় করতে হবে। বাবা বাবা, কত সুন্দর চুল মেয়েটির! এত সুন্দর চুল আমি জীবনেও দেখিনি। ইস, আমি যখন ওর বয়সে ছিলাম তখনও আমার এরকম রেশমি ঘন কালো চুল ছিল। ভাবতেই কেমন যেন লাগছে। যদি ওর চুলগুলো একটু ধরতে পারতাম তাহলেই খুব ভালো লাগতো। যাই যাই, একটু গিয়ে ওকে বলি, যদি ওর চুলগুলো একটু আমায় ধরতে দেয় তাহলে আজকের দিনটা খুব ভালো যাবে। ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল। এই যে শুনছো, রেশমি চুলের মেয়ে, ও রেশমি চুলের মেয়ে, তোমার চুলগুলো একটু হাত বোলাতে দেবে আমায়? তোমার সুন্দর চুলগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাবা, এই টেকো বুড়ির শখ দেখো। আহা হা হা, দুদিন পর মরবি, এখনো শখ গেল না। তা বলি, কত টাকা এনেছো আমার চুলগুলো ধরার জন্য? আমার এত সুন্দর চুল এমনিতে তো ধরা যায় না, খরচা তো করতেই হবে। শোনো শোনো টেকো বুড়ি, আমার চুলগুলো যদি ধরতে চাও তাহলে তোমায় আমায় 10,000 টাকা দিতে হবে। তুমি কি পারবে 10,000 টাকা দিতে? তাহলে আমার চুলগুলো তোমায় ধরতে দেব, আঁচড়াতেও দেব। এ কি রকম কথা বলছিস রে তুই? 10,000 টাকা? এত টাকা তো আমি সারা জীবনেও দেখিনি। তোর চুলের এত মূল্য হবে আমি তো আগে জানতাম না। তবে আমার কাছে 2 টাকা আছে, সারা দিন ভিক্ষা করে পেয়েছি। ওই 2 টাকা নিয়ে আমায় তোর চুলগুলো ধরতে দিবি মা? কোন দিন না কোন দিন মরে যায়, তাই কোনো আশায় আর রাখি না। চুপ কর হতচ্ছাড়ি টেকো বুড়ি, কোথায় 2 টাকা আর কোথায় 10,000 টাকা? বুঝে শুনে কথা বলো, না হলে কিন্তু তোমায় ধাক্কা মেরে এই পুকুরের জলে ফেলে মেরে ফেলবো। যাও এখান থেকে বলছি, যাও। যত সব বুড়িরা যে কোথা থেকে আসে, আমার মনটা এমনিতেও ভালো না, আরো মনটা খারাপ করে দিল তোমার ওই ঢাকলো মাথায় চুল গুছিয়ে তারপর সেই চুলে হাত বুলিও, কেমন? হা 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 হা। বাবা রে বাবা, তোর এই চুল নিয়ে এত অহংকার! এরকম মেয়ে আমি জীবনেও দেখিনি। শোন মেয়ে, এই চুল তোর থাকবে না রে, থাকবে না। খুব তাড়াতাড়ি তুই পস্তাবি। তোর এই চুল আর তোর মাথায় থাকবে না। তারপরও যদি তুই কান্না করিস, তুই কোনো সমাধান পাবি না। আমি চলে যাচ্ছি, আর এখনো সময় আছে। যদি ক্ষমা চেয়ে নিস তাহলে তো ক্ষমা পাবি, আর না হলে তুই শেষ। এই টেকো বুড়ি, এই তুই কাকে হুমকি দিচ্ছিস বলতো? এখনো সময় আছে, এখান থেকে চলে যা। না হলে যদি তোর ওই লাঠিটা আমি কেড়ে নিই, তাহলে কুজো কোমর নিয়ে যখন হাঁটতে পারবি না, তখন তুই কষ্ট কাকে বলে বুঝতে পারবি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার কথাটা মনে রাখিস, তোর সর্বনাশ হবে। না, হায় হায় রে, আমার মাথার চুল কোথায় গেল? হুট করে ঘুম থেকে উঠে দেখি একটা চুলও নেই। সব উড়ে গেল কি করে মা বাবা? বলো না বলো, আমার এত সুন্দর চুলগুলো কোথায় গেল? আমার এত সুন্দর চুল,
আমি আমার চুল ছাড়া বাঁচবো কি করে? আমার এত বড় সর্বনাশটা কে করলো? কে করলো? আমার চুলগুলো এনে দাও, তোমরা এনে দাও, না হলে কিন্তু আমি মরে যাব। তোর এই চুলগুলো নিয়ে তুই যা শুরু করেছিলি সেটার প্রাপ্য শাস্তি তুই পেয়ে গেছিস। আমি তো জানি না, তবে আমার মন বলছে তোকে তো কেউ একজন অভিশাপ দিয়েছে। সে অভিশাপের ফলই তুই পেয়েছিস। এখনো সময় আছে, সব কিছু ছেড়ে ছুড়ে ক্ষমা চা বিধাতার কাছে, তাতে যদি তোর চুলগুলো একটু গজায়। হ্যাঁ রে মা, তোর মা একদম ঠিক কথাই বলেছে। সব হিংসাবিদদের ছেড়ে বিধাতার কাছে তুই ক্ষমা চা, বিধাতা নিশ্চয়ই তোকে ক্ষমা করে দিবে। তোর মাথায় আবারও চুল গজাবে। আর জীবনেও কিছু করব না মা বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার চুল, আমার চুল, ফিরে আয়, আমার চুল ফিরে আয়। হা 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 হা। এই দেখেছিস দোলা, আমার বর আমাকে কত কিছু বানিয়ে দিয়েছে। এই যে দেখ না, এই গলার হারটা দেখতে পাচ্ছিস? এটা তো আমার বর আমাকে সকালেই দিল। দেখ, ভালো করে দেখ, আর দেখে আমাকে বল তো কেমন হয়েছে। আমাকে তো খুবই সুন্দর লাগছে, তাই না? তুই বা বলবি কি করে? তুই তো আর এসব পড়িস না, এগুলো তো তোর সাধ্যের বাইরে। হা হা হা, আমার সাধ্য নেই? এটা তোকে কে বলল? আমার স্বামী তো আমাকে কথা দিয়েছে আগামী মাসের মধ্যেই আমাকে একটা বড় গলার হার বানিয়ে দেবে। তুই তো শুধু আমাকে সবসময় কথাই শুনিয়ে যাস। আমাকে যখন আমার বর ওই গয়নার হারটা দেবে, তখন দেখিস তোর সবগুলো গয়না মিলেও আমার গয়নার ওজন থেকে অনেক কম হবে। আমার গয়নার ওজন তোর গহনাগুলোর থেকে অনেক বেশি থাকবে, বুঝেছিস? তখন কিন্তু আমার হাড়ের উপর একদম নজর লাগাবি না। বলা তো যায় না, তোর নজরে আবার আমার গলার হারটা চুরিও তো হয়ে যেতে পারে, বুঝেছিস? বাবা, আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি? তোর ঘরে কেন আমি চোখ লাগাবো? আমার বয়েই গেছে, তোর ঘরে আমি চোখ লাগাতে যাব? এই যে নিচে যে গয়নাটা দেখতে পাচ্ছিস, সেটা তো গত সপ্তাহে আমার বর আমাকে এনে দিল। আর উপরের গলার হারটা আমাকে আজকে সকালেই দিল। আচ্ছা, গয়নার কথা না হয় বাদই দিলাম। এই যে দেখছিস আমি আজকে কি শাড়ি পরেছি, এটাও আমাকে নতুন কিনে দিয়েছে, বুঝেছিস? আসলে রে, আমি খুবই ভাগ্যবতী যে এরকম একটা বর পেয়েছি। আমি কিছু না চাইতে আমাকে অনেক কিছু এনে দেয়। এরকমটা কজনের ভাগ্যে হয় বলতো? এই যে তোর দিকেই তাকিয়ে দেখ, তোর ভাগ্যেও তো এসব জোটে না। শুধু শুধু বাজে বকিস না তো। তোকে কে বলেছে? আমি বলেছি যে আমার ভাগ্যে নেই? দেখবি, আমি তোকে আগামী সপ্তাহের মধ্যেই একটা বড় সোনার হার এনে দেখাবো। সেটা এত বড় হবে যে সেটাতে শুধু সোনা থাকবে, সোনা, অনেক অনেক সোনা। সে না হয় দেখবো। তোর বর যদি সত্যিকারে তোকে ভালোবাসে, তাহলে নিশ্চয়ই তোকে আগামী সপ্তাহের মধ্যে একটা বড় গলার হার এনে দেবে, আর সেটা তুই আমাকে দেখাতে পারবি। আর যদি আমাকে দেখাতে না পারিস, তাহলে তোকে আমি ভেজা বেড়াল বলে ডাকবো, বুঝেছিস? হা হা হা। আমি তো সবার সামনেই তোকে বলবো, সব সময় তুই বড় বড় কথা বলিস আর কাজের বেলায় কিছুই করিস না। হা হা হা। শোন, আমি হচ্ছি এক কথার মানুষ। আমি যে কথাটা বলি সেই কথাটা কিন্তু রাখি। আমি তো তোকে বলেছি আমি একটা গলার হার এনে দেখাবো, তখন তোকে দেখাবই। এখন আমার বাড়ি থেকে চলে যা তুই, আমার অনেক কাজ আছে। তোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে তো আমার সংসার চলবে না। আমাকেও তো ঘরের কাজ করতে হয়, তোর মতো তো এদিক সেদিক ঘুরে বেড়াই না। হা হা হা। তোর আবার জগৎ সংসার? তা জগৎ সংসার চলবে কি করে? তোর তো আমায় দেখে হিংসা হয়। তুই মুখে না বললেও আমি ঠিকই বুঝতে পারছি, হিংসেতে তো তোর গাটা একেবারে চলে যাচ্ছে। আমার এত এত গয়না,
নতুন নতুন শাড়ি, এগুলো দেখে তো তোর সহ্য হয় না, তাই না রে? হা হা হা, আমি তোকে দেখে হিংসা করব? তোকে দেখে আমার সহ্য হয় না? কি যে বলিস না। এই, তোর মধ্যে এরকম কি আছে রে যে তোকে দেখে আমি হিংসা করব আর জ্বলবো? দেখিস, আগামী সপ্তাহে যখন আমার অনেক গয়না থাকবে তখন তুই না আমাকে দেখে হিংসা করিস। হা হা হা, হিংসেতে তো সবসময় জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবি। তা সেই দিনটা কখন আসবে রে, যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে, পূর্ব দিকে না উঠে? হা হা হা, তোর ওই বাজে স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে, কোনোদিনও পূরণ হবে না। তুই শুধু দেখবি আর জ্বলবি, বুঝেছিস? এভাবেই জ্বলতে থাক। আমি যখন তোর সামনে প্রতিদিন নতুন নতুন শাড়ি গহনা নিয়ে হাঁটবো, তখন তো তুই একেবারে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবি। হা হা হা। কি এত বড় কথা বললে আমায় তুই? ঠিক আছে, আমি তোকে সোনার হার এনে দেখিয়েই দেব। এত বড় অপমানের বদলা আমি তোর থেকে নেবই, দেখিস তুই। এই যে আমার বর মশাই, তা তোমাকে যে কালকে একটা কথা বলেছিলাম, তোমার কি মনে নেই? তোমাকে তো আমি বলেছিলাম যে আমার জন্য দেখে শুনে একটা মোটা গলার সোনার হার কিনে এনো। তা সেটা কি তোমার মনে আছে, নাকি আবারও ভুলে গিয়েছো? শোনো, গতকালকে তোমায় বলেছিলাম যে আমার 1 মাসের মধ্যেই লাগবে, কিন্তু আমার হাতে এখন 1 মাস সময় নেই, আমার এই সপ্তাহের মধ্যেই লাগবে। তুমি যত তাড়াতাড়ি পারো আমার জন্য সোনার হার এনে দাও। আরে গিন্নি, আমার দিকটাও বোঝার চেষ্টা করো। এসব তুমি কি বলছো? এটা কি কোনো পাথর নাকি যে তুমি চাইবে আর সেটা এসে যাবে? আমি তো তোমায় বলেছিলাম গতকালকে যে আগামী মাসের মধ্যেও আমি তোমাকে গহনাটা বানিয়ে দিতে পারবো কিনা সেটাও আমার জানা নেই। একদম মিথ্যা কথা বলবে না, আর কথাও ঘুরাবে না। শুধু শুধু কথা ঘুরাচ্ছ। সকালে বলো এক কথা আর বিকালে বলো আরেক কথা। তোমার কথার তো দেখছি কোনো মূল্যই নেই। শোনো, আমার বান্ধবীর কাছে আমি বড় মুখ করে বলে এসেছি যে এই সপ্তাহের মধ্যেই আমি তাকে একটা মোটা সোনার গলার হার বানিয়ে এনে দেখাবো। তুমি আমাকে এই সপ্তাহের মধ্যেই সোনার গলার হার বানিয়ে দিবে, বুঝেছো? আর কোনো কথা বলবে না। আমার বান্ধবীকে দেওয়া কথাটা তো রাখতে হবে। তুমি তোমার যে বান্ধবীর কথা বলছো তার বরের আর্থিক অবস্থা সম্পর্কে তুমি জানো? তারা তো অনেক বড় লোক, টাকা পয়সা সোনা দানা কোনো কিছুরই অভাব নেই তাদের। আর আমাদেরকে দেখো, যেখানে আমার নুন আনতে পান্তা ফুরায়, আর সেখানে তো তোমাকে সোনা দানা বানিয়ে দেওয়া বিলাসিতা। হ্যাঁ, তা তো তোমার বিলাসিতা লাগবে। আমার কোনো ইচ্ছাই তোমার কাছে শুধু বিলাসিতাই লাগে। এতদিন ধরে তো আমি ভালো বউ হয়ে রয়েছি, বিনিময়ে আমি কি পেয়েছি বলো তো? এই সংসারের জন্য শুধু খেটেই চলেছি, আর তুমি আমার ইচ্ছার কোনো মূল্যই দাও না। না, আমি আর এই সংসারের জন্য খাটবো না। এখন তুমি আমার আসল রূপ দেখবে। এখন বুঝতে পারছি যে ভালো মানুষদের কোনো দাম নেই। এতদিন ধরে যদি তোমার ভালো বউ হয়ে না দেখিয়ে তোমাকে খারাপ বউ হয়ে দেখাতাম, ধমক দিয়ে কথা বলতাম, তাহলেই হতো। তখন ঠিকই আমাকে এনে দিতে। তুমি যে কি বলো না! ওই তো, ওই যে ছোট একটা জমি, সেখানে অনেক কষ্ট করে ফসল ফলিয়ে সংসারটাকে চালাই, তাও খুব টান পূরণ হয়। আর সেখানে তোমায় আমি গহনা বানানোর কথা কিভাবে দিই বলো তো? তুমি তো জীবনেও আমাকে বুঝতে পারলে না গিন্নি, মরে গেলেও না। তা তোমার যখন এত সমস্যা, তা সেই জমিটা তুমি বিক্রি করে দাও না। যে করেই হোক এই সপ্তাহের মধ্যেই আমাকে গহনা এনে দিতে হবে। এটার সাথে আমার মান সম্মান জড়িয়ে আছে, বুঝতে পারছো তুমি? সব সময় তো শুধু নিজের কথাই ভাবো, আমার কথা তো কোনোদিনও চিন্তা করোনি। মানুষের বড়রা তাদেরকে কত কিছু উপহার দেয়, আর তুমি আমাকে হা হা সোনার গহনা তো দূরের কথা, একটা সুতোও দাওনি। আমার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছ সেটা তো আমার বাপের বাড়ি থেকে দেওয়া। তোমার তো ওসব দেওয়ারও মুরত নেই। শোনো গিন্নি, যেদিন তোমার বান্ধবীর বরের মতো আমারও অনেক কারি কারি টাকা হবে, সেদিন তোমায় মুখে কিছু বলতে হবে না গিন্নি। তুমি না চাইতেও আমি তোমাকে অনেক কিছুই তখন কিনে দেব। কিন্তু এখন আমার অবস্থানটা দেখো,
আমিও তো একটা মানুষ, আমি তো নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো তো লাভ হচ্ছে না। গিন্নি, ও গিন্নি, আমাকে তো কাজে বেরোতে হবে, আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও তো, খুব খিদা পেয়েছে। কই রে গিন্নি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? এখনো এখানে দাঁড়িয়ে আছো যে? যাও না, আমাকে দুটো খেতে দাও, আমার যে অনেক খিদা পেয়েছে। খাবার খেতে দাও, খাবার খেয়ে যে আমাকে কাজে বেরোতে হবে, তাড়াতাড়ি না গেলে অনেকটা দেরি হয়ে যাবে। মাঠের কাজ বুঝতেই তো পারছো, সময় মতো কাজগুলো করতে হয়। তা তোমাকে যে খাবার দেব, খাবার তো আমি রান্নাই করিনি, কোথা থেকে খাবার দেব তোমায়? তুমি যতদিন আমাকে মোটা সোনার গহনা বানিয়ে না দিচ্ছ, ততদিন আমি খাবার রান্না করব না, বুঝেছো? তোমার যদি এতই খিদা পায়, তাহলে তুমি নিজে গিয়ে রান্না করো, নিজে গিয়ে রান্না করে খাবার খেয়ে নাও। আমি তোমার জন্য হাড় ফরমাস খাটতে আর পারবো না, বুঝেছো? পারবো না। আমার নিজেরও তো একটা স্বাধীনতা আছে। তোমার সংসারে তো আমি শুধু রান্না করতে আসিনি। যেদিন তুমি আমায় সোনার হার এনে দিতে পারবে, সেদিন থেকেই তোমার সংসারের কাজ আমি মন দিয়ে করব, তার আগে নয়। হাত পা গুটিয়েই বসে থাকবো, এখন বাকিটা তোমার হাতে। তোমার যা ইচ্ছা তাই করতে পারো, এনে দিলে দিতেও পারো, আর না এনে দিলে কি করার, এভাবে না খেয়েই থাকো। গিন্নি, তুমি এখনো জিদ ধরে বসে আছো? তোমার এই জিদটাই না যেন আমার জীবনটাকে কেড়ে নেয়। তুমি আমার অবস্থানটা কোনোদিনও বুঝতে পারোনি গিন্নি, কোনোদিনও না। তুমি তো শুধু তোমার জিদটা ধরেই বসে আছো। একবারও কি আমার কথা চিন্তা করেছো যে আমি এতগুলো টাকা কোথায় পাবো? 1-2 মাস হলে তো কথা ছিল, কিন্তু এক সপ্তাহর মধ্যে কিভাবে এতগুলো টাকা জোগাড় করব বলো তো? এটা কি আদৌ সম্ভব? তুমি শুধু চাষের জমিতে কেন কাজ করবে? চাষের জমির পাশাপাশি আর কোথাও গিয়ে কাজ করো। দুটো কাজ একসাথে করলে বেশ ভালোই ইনকাম হবে, আর আমার জন্য গহনা বানিয়েও দিতেও পারবে। আর এখন তো এটা তোমার দায়িত্ব হয়ে গেছে, তোমার সংসারটা তোমাকে বাঁচাতে হবে, তাই এটা তো তোমাকে নিশ্চয় করতে হবে। না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতোই চলে যাব। আমাকে আমার বান্ধবী কত অপমান করেছে, কত বড় বড় কথা বলে গেছে। সে বলেছে আমার স্বামী নাকি আমাকে কিছুই দেয় না। আমি তো তাকে দেখিয়েই ছাড়বো যে আমার বড় কোনো কিছুতে কম নয়, আমার বড় আমাকে গহনা বানিয়ে দিতে পারে। আর শোনো, আমি খাবার দাবার রান্না করিনি, বুঝেছো? বাইরে গিয়ে খেয়ে নিও। যতদিন না পর্যন্ত আমার শখ পূরণ না করছো, ততদিন এভাবেই চলবে। এখন যাও তো বাবু, যাও, কাজ খুঁজতে চলে যাও। এখানে আর সংসেজে দাঁড়িয়ে থেকো না। এমনিতেও তোমার চেহারাতে দেখলেই আমার গাটা একেবারে রাগে জ্বলে যাচ্ছে। ঠিক আছে গিন্নি, যাচ্ছি। তবে আমার পকেটে তো একটা টাকাও নেই, বাইরেও তো খেতে পারবো না। একটু জল তো দাও, খেয়ে তারপর কাজে যাই। মানুষের কথা শুনে আমাদের সংসারটাকে নষ্ট করো না গিন্নি, এটা তোমার কাছে আমার অনুরোধ। সবার সামর্থ্য তো আর এক হয় না। তোমার বান্ধবী আর তোমার মধ্যে সামর্থ্যের তো অনেক আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আর এরকমও তো নয় যে তোমাকে আমি দেব না বলেছি, তোমাকে তো আমি দেবই গিন্নি, আমাকে তো একটু সময় দিতে হবে। এতগুলো টাকার ব্যাপার, টাকাগুলো জোগাড় করতেও তো সময় লাগবে নাকি? এই শোনো, একদম ঢং করো না তো। তোমাকে আমি কোনো সময় দিতে পারবো না। যা বলেছি তা করলে করো, না হলে এই সংসার আর থাকবে না। আর রইলো জল, তোমাকে তো আমি জলও দিতে পারবো না, বাইরে থেকে কোথাও খেয়ে নিও, বুঝেছো? যাও, এখন এখান থেকে যাও তুমি। গহনার টাকা জোগাড় করতে পারলে তবেই বাড়িতে এসো, তার আগে নয়। ঠিক আছে গিন্নি, তুমি যখন দিবে না বলছো, তাহলে আর কি করার, খালি পেটে আমি কাজ খুঁজতে বেরিয়ে যাই। কিন্তু তুমি একবার ভেবে দেখো, আমার সাথে আজকে তুমি যা করলে তা কি তুমি ঠিক করেছো? সময় হলে তুমি নিজেই তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। গ্রামপ্রধান বাবু, ও গ্রামপ্রধান বাবু, একটা কাজের যে খুব দরকার ছিল আমার,
আমাকে ফিরিয়ে দিয়েন না গ্রাম প্রধান বাবু। আপনাদের কারখানার কাজে তো কত লোক লাগে, আমাকে নিয়ে নিন না আপনাদের কারখানার কাজে। যে কোনো কাজ আমি করতে পারবো। গ্রাম প্রধান বাবু, কথা বলছেন না কেন? নিন না আমাকে কাজে। আরে স্বপন, তুমি যে কি বলো না, আমার কারখানায় তো এমনিতেই অনেক লোক হয়ে গেছে, আর তোমার তো কৃষি জমি আছে, তুমি আমার কারখানায় কাজ করতে যাবে কেন? এর থেকে তুমি বরং নিজের জমিতেই কাজ করো, পরিশ্রমও কম হবে আর উপার্জনও বেশি হবে। এখনকার দিনে সহজে তো কাজ পাওয়া যায় না, কাজ পাওয়া যে অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আমার যে এই কাজটা খুব দরকার ছিল, আমার অবস্থাটা একটু বুঝুন। আমার নিজের জমি থাকলে কি হবে, সেখানে ফসল তো খুব অল্পই ফলে, যা দিয়ে সংসারের গানি তো আমি টানতেই পারছি না। বউয়ের শখ আহ্লাদ চাহিদা আর 2 বেলা ভালো খাবার আমি তো জোগাড় করতেই পারছি না। কিছুই বুঝতে পারছি না গ্রাম প্রধান বাবু, কিভাবে যে কি করব। আর সংসারের খরচও তো দিন দিন বেড়ে চলেছে। আমি তোমার ব্যাপারটা তো বুঝতেই পারছি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি তোমাকে কাজে নিয়ে নিলাম। কিন্তু শোনো স্বপন, তোমাকে কিন্তু আমি বেশি বেতন দিতে পারবো না, বেতন অল্পই পাবে। কারণ আমার এত এত কর্মচারীর বেতন আমাকে তো একাই দিতে হয়। আর তুমি যখন এত করে বলছো, তাহলে তোমায় না করি কিভাবে বলো তো? আরে আরে, স্বপনের কি হয়ে গেল? এই তোরা ধর ধর ওকে, তাড়াতাড়ি কেউ জল নিয়ে আয়, জল নিয়ে আয়। হে ভগবান, অতি লোভের ফলে আমি যে বিধবা হয়ে গেলাম। আমার অতি পাপের শাস্তি বিধাতা আমাকে দিয়ে দিলেন। আমার জলজান্ত স্বামী সকালেই কাজে গিয়েছিল, যাবার সময় আমার কাছে জল চেয়েছিল। আমি তো তাকে জলও পর্যন্ত খেতে দিইনি, আর এখন লাশ হয়ে ঘরে ফিরল। আমার অতিরিক্ত অহংকার আর লোভের ফলে ভগবান আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিল গো। আমার এখন কি হবে গো? আমি কোথায় যাব? এখন কান্না করে আর কি হবে? এই জন্যই তো বলে অতি লোভে তাঁতি নষ্ট। শোনো মেয়ে, তুমি যদি এত লোভ না করতে, তাহলে তুমি আজকে সুখে সংসার করতে পারতে। ভগবান তোমাকে এবার একটু সুবুদ্ধি দিক, এটাই আমি প্রার্থনা করি। আমার অতিরিক্ত জেদের ফল আমি ভোগ করলাম। ওগো, আমাকে ছেড়ে কেন তুমি চলে গেলে গো? ওঠো না গো, ওঠো। আমার কোনো গহনার দরকার নেই, আমার যে তোমাকে লাগবে। ওঠো না গো, একবার চোখ মেলে তাকাও। আমি একটা গহনার জন্য ওনাকে কত কষ্টই দিয়েছি, না জানি কত কষ্ট করে মারা গেল। আমার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। আমার সংসারটাও শেষ হয়ে গেল।